হজের সব প্রস্তুতি শেষ, সৌদি আরবের হাজিদের হজের কষ্ট লাঘবে নানা উদ্যোগ। পশু জবাই বিজেপি সরকারের নোটিশ কলকাতা হাইকোর্টে বহাল, সনদ ছাড়া 14 বছরের কম বয়সী গরু জবাইয়ের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ভালো চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, দুই পক্ষের খসড়া বিনিময়। এবং তাইওয়ানের জন্য অনুমোদিত $14 বিলিয়ন অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র, নিজেদের গোলা বারুদের মজুদ নিশ্চিত করার সিদ্ধান্ত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে বাকি আর কয়েকদিন। এর মধ্যে মিনা, আরাফা ও মুজদালিফার সব প্রস্তুতি প্রায় শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে এসেছে লক্ষ লক্ষ হজযাত্রী। মরুর দেশে হাজিদের হজের কষ্ট কিছুটা লাঘব করতে দেশটির সরকার নিয়েছেন নানা উদ্যোগ। সৌদি আরব থেকে হানিস সরকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ধুধু মরুভূমির দেশ সৌদি আরব, আর সেই দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ। প্রতি বছর হজ পালনে দেশটিতে যায় লাখ লাখ মুসল্লি। সেই মুসল্লিদের কষ্ট কিছুটা লাঘব করতে নানা উদ্যোগ নেয় সৌদি আরব। প্রতিবারের মতো হজযাত্রীদের জন্য এবছরও থাকছে বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা। 2026 সালের হজ মৌসুমে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পরিচালিত হবে 12,000-এর বেশি ফ্লাইট। প্রস্তুত রাখা হয়েছে 33,000-এর বেশি বাস ও 5,000-এর বেশি ট্যাক্সি। থাকছে অত্যাধুনিক চালকবিহীন রোবোবাস, যা 60 দিন যাবত অভ্যন্তরীণ যাত্রী সেবা দিবে। এছাড়া রেল ও সামুদ্রিক নেটওয়ার্ক সক্রিয় করে পরিবহন ও রসদ ব্যবস্থা সংক্রান্ত সর্বোচ্চ স্তরের প্রস্তুতি সক্রিয় করেছে দেশটি। প্রযুক্তির উৎকর্ষতার ছোঁয়াও দেখা দিয়েছে। মসজিদে নববীতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বহুভাষিক গাইডেড রোবট, যা হাজিদের নানা দিক নির্দেশনা দিতে সহায়তা করবে। যুক্ত করা হয়েছে 250টি স্বয়ংক্রিয় রোবোটিক ছাতাও। এবার লজিস্টিক্স ব্যবস্থাপনায় সবথেকে বড় চমক হলো লাগেজবিহীন হজ সেবা। এই সুবিধার আওতায় হাজিরা নিজেদের লাগেজ বিমানবন্দর থেকে বহন করে হোটেল পর্যন্ত নিতে হবে না। নিজ দেশের বিমানবন্দর থেকেই ব্যাগগুলো সংগ্রহ করে সরাসরি মক্কা ও মদিনার নির্দিষ্ট হোটেল রুমে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি কমেছে হাজিদের। তপ্ত মরুভূমির দেশে গরম লাঘব করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকছে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র। মক্কা মদিনা সহ যেসব স্থানে হাজিরা বেশি সময় থাকবেন সেসব স্থানে রাখা হয়েছে এমন ব্যবস্থা। এর মাধ্যমে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকবে সেসব স্থানের তাপমাত্রা। এছাড়া জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর সহ প্রধান প্রবেশপথগুলোতে ভ্রাম্যমাণ বা মোবাইল পাসপোর্ট কাউন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে হাজিদের ইমিগ্রেশন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যা বয়স্ক হাজিদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি থেকে মুক্তি দিচ্ছে। আব্দুল মালিক, আরটিভি। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। গত 13 মে বিজেপি সরকারের জারি করা নোটিশে অনুমতি ছাড়া মহিষ ও 14 বছরের কম বয়সী গরু জবাইয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। রাজ্য সরকারের জারি করা এই নোটিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার শুনানিতে সেই আবেদন আপিল খারিজ করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এতে করে এবার কার্যত রাজ্যটিতে ঈদে গরু ও মহিষ কোরবানির পথ বন্ধ হয়ে গেল, যা সেখানকার হিন্দু ব্যবসায়ীদের জন্য অনেক বড় ধাক্কা। পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি এর এক কমান্ডার সহ 23 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় এই অভিযান চালানো হয়। 48 ঘন্টারও বেশি সময় ধরে এই অভিযান চালানো হয় বলে জানায় পাকিস্তান ISPR। নিহত ওই কমান্ডারের নাম জানমির ওরফে তুর সাকিব। বেশ কয়েকটি হামলায় সংশ্লিষ্টতার জন্য পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন জানমির। এছাড়া অভিযানে দাত্তাখেল, স্পিনওয়াম ও বান্নু জেলায় টিটিপির জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাংকার ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ISPR এর বিবৃতিতে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শীঘ্রই একটি ভালো চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে ইরানি একাধিক সূত্রের বরাতে সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, চুক্তির আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষ বার্তা ও খসড়া বিনিময় করছে। এর মধ্যেই ইরানের ইউরেনিয়াম কেড়ে নিয়ে
ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইউরেনিয়াম দেশের বাইরে না পাঠানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সামিউল শিহাবের রিপোর্টে দেখুন বিস্তারিত। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতির 6 সপ্তাহ পার হলেও এখনও গতি পায়নি শান্তি আলোচনা। ইউরেনিয়াম মজুদ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এখনও বিপরীত অবস্থানে দুই দেশ। তবে এর মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা ও বার্তা আদান প্রদান চলছে। ইরানের সংবাদ সংস্থা ইসনার সূত্র মতে একটি আনুষ্ঠানিক চুক্তির কাঠামো তৈরিতে দুই পক্ষ খসড়া বার্তা বিনিময় করছে। এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও দ্বিতীয় আরেকটি ইরানি সূত্র বলছে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা তা বলার সময় এখন আসেনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দফায় কিছু ইতিবাচক লক্ষণের কথা উল্লেখ করেছেন। একটি ভালো চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়ে তিনি বলেন, চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা করতে আবারও তেহরানে যাবেন পাকিস্তানি মধ্যস্থতাকারীরা। অন্যদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে হস্তগত করার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। একই সঙ্গে জাহাজ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। জবাবে কোনোভাবেই ইউরেনিয়াম হাতছাড়া করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইউরেনিয়াম বিদেশি শক্তির হাতে তুলে না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। সামিউল শিহাব, আরটিভি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কিউবাকে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি অভিযোগ করেছেন কিউবা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে এবং রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক বজায় রাখছে। তবে এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হাভানা। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলছেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পরিবেশ তৈরির অভিযোগ তোলেন। এদিকে 1996 সালে বিমান ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে তাইওয়ানের জন্য অনুমোদিত $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাউসিনেট শুনানিতে জানান, যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের গোলা বারুদের মজুদ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জানুয়ারিতে কংগ্রেস এই অস্ত্র প্যাকেজের অনুমোদন দিলেও তা কার্যকর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। তবে তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং তাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। গাজামুখী মানবিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর থেকে ইসরায়েলের আটক আন্দোলনকর্মীদের মধ্যে 422 জনকে যুক্তরাষ্ট্রের ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। আরও কিছু নাগরিককে মিশর ও জর্ডানের স্থল সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠানো হয়েছে। ইসরায়েলে নির্যাতনের ভিডিও প্রকাশের পর নিন্দার ঝড় তোলে বিশ্বজুড়ে। এরপরই মুক্তি পায় এই মানবাধিকার কর্মীরা। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। বিমান থেকে নেমে আসছেন গ্লোবাল স্মুথ ফ্লোটিলার এক ঝাঁক মানবাধিকার কর্মী। ইসরায়েলের হাতে আটক হওয়ার পর অবশেষে তারা মুক্ত হয়েছেন। এ যাত্রায় বৃহস্পতিবার 85 জন তুর্কি নাগরিক সহ 422 জনকে পাঠানো হয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া স্মুথ ফ্লোটিলার বহরকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। পরে বন্দী থাকাকালীন মাটিতে হাঁটু গেড়ে হাত পা বাঁধা অবস্থায় নির্যাতন করতেও দেখা যায়। এমনকি এ অবস্থায় উল্লাস করে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। এমন ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। প্রতিবাদে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। প্লাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মার্চ টু গাজা স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা। আমরা গ্রিক সরকার এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর ভণ্ডামির নিন্দা জানাই। গতকাল আমরা সরাসরি ইসরায়েলের আসল চেহারা দেখেছি, তা জেনেও সবাই নীরব রয়েছে। এটা টিকবে না, আমরা থামবো না। এই অবৈধ অবরোধ না ভাঙা পর্যন্ত আমরা আমাদের যাত্রা চালিয়ে যাব। বুধবার ইতালির রোমে সংসদের বাইরে অবস্থান ধর্মঘট পালন করে দেশটির বাসিন্দারা। ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা আটক আন্দোলন কর্মীদের অনুকরণ করে পথনাটক প্রদর্শন করছে, যাদেরকে ইসরায়েলি বাহিনী পেছন থেকে হাত বেঁধে মাটিতে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও।
দেশটির বেশ কয়েকজন যোগ দিয়েছে ফ্লোটিলার বহরে। এ অবস্থায় ইন্দোনেশিয়ার সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নানাভাবে ইসরায়েলকে চাপ দেওয়ার কথা জানিয়েছে দেশটির সাধারণ জনগণ। এছাড়া ফ্লোটিলার বহরকে ইসরায়েলি আটকের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, পাকিস্তান ও স্পেন সহ বিভিন্ন দেশের জনগণ। আব্দুল মালেক, RTV। গ্রিনল্যান্ডের রাজধানী নুকে নতুন মার্কিন কনসুলেট উদ্বোধনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডের প্রভাব বিস্তারের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফ ল্যান্ড্রির সফরের সময় এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডবাসীর স্লোগান দিয়ে শহরের কেন্দ্র প্রদক্ষিণ করেন। তারা বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এটি আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে তাদের সরকার। স্থানীয়রা জানান, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আগ্রহ তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। একসঙ্গে এই মনোভাব তাদের সার্বভৌমত্বের প্রতি অপমান বলেও উল্লেখ করেন তারা। পোল্যান্ডে আরও 5,000 অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে 4,000 সেনা পাঠানোর পূর্ব পরিকল্পিত একটি সিদ্ধান্ত বাতিলের ঠিক এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার এই নতুন ঘোষণা দেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে সুসম্পর্কের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অতিরিক্ত এই সেনারা আগের বাতিল হওয়া পরিকল্পনার অংশ নাকি নতুন কোনো অভিযানের আওতায়, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। হন্ডুরাসে পৃথক দুটি সহিংস হামলায় 4 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 24 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলের একটি খামারে প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে বন্দুকধারীদের গুলিতে অন্তত 19 জন শ্রমিক নিহত হন। দীর্ঘদিনের কৃষি বিরোধের জেরে এই হামলা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে গুয়াতেমালা সীমান্তের কাছে ওমোয়া শহরে। অপরাধী চক্রবিরোধী একটি অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে পাল্টাপাল্টি গুলি বিনিময়ে 4 পুলিশ সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে এসব ঘটনার এখন পর্যন্ত কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। জোড়া হামলার পর সংশ্লিষ্ট এলাকায় কঠোর অভিযানের ঘোষণা দিয়েছে পুলিশ। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।